আমি ফ্যাসিস্টের বিরুদ্ধে যখন যুদ্ধ করি তখন প্রথম আলোর যে ভূমিকা ছিল সেটা তো আপনারা দেখেছেন, আপনারা অন্যান্য মিডিয়া দেখেছেন। তো সেই ভূমিকা নিশ্চয়ই আবারও তারা জাগ্রত হচ্ছে, সেই ভূমিকা তারা অবতীর্ণ হতে যাচ্ছে। আপনি থাকেন ঢাকায়, আপনি অফিস করছেন গাজীপুরে, এর কি শুধুমাত্র আপনার জন্যই নাই নাকি কারোর জন্যই রাখা হয়নি পুলিশের ওখানে থাকার ব্যবস্থা? বিশেষ করে আমি যে বাসায় থাকি সেটি আসলে ডিআইজি কোয়ার্টার, ঢাকায় গুলশানে একটি কোয়ার্টার হয়েছে ডিআইজিদের জন্য, একটি ভবন হয়েছে, সরকারি ভবন হয়েছে। সেখানে আমরা নিজস্ব বাড়ি না, সেখানে গাজীপুরটা কিন্তু খুব ক্রিটিক্যাল একটি জায়গা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। এটি একটি বিশেষ অনুষ্ঠান, কারণ আজকে আমাদের সাথে যিনি রয়েছেন তাকে আপনারা দেখতেই পাচ্ছেন, তিনি পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা। আর এই অনুষ্ঠানটি যে কারণে করছি সেটি খুব ইন্টারেস্টিং। আপনারা জানেন যে গত দুদিন ধরে একটি বিষয় বাংলাদেশের প্রথম সারির একটি গণমাধ্যমে এসে, সেটি হলো যে গাজীপুর মেট্রোপলিটন কমিশনার, পুলিশ কমিশনারের তিনি যে যাতায়াত করেন ঢাকা থেকে গাজীপুর, এই বিষয়টিকে খুব গুরুত্বতার সাথে তারা উল্লেখ করেছেন যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার থাকেন ঢাকায়, অফিস করেন গাজীপুরে, এবং তিনি তার যে গাড়ির বহর নিয়ে প্রোটেকশন নিয়ে যান, এটি অনেকটাই মানে আমরা অবিশ্বাস্য একটি বিষয় হিসেবে আমরা গণমাধ্যমে তুলে ধরতে দেখেছি যে এতটা সিরিয়াস একটি বিষয় যে এর আগে কখনো হয়তো ঘটেনি। এমন একটি বিষয়কে তুলে ধরার মতো বা বিষয়কে বোঝানোর জন্যই গণমাধ্যমটি তুলে ধরে। সেই গণমাধ্যমটি হলো বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম প্রথম আলো। আমরা প্রথম আলো দেখেছি যে তারা শিরোনাম করেছে যে গাজীপুরের মেট্রোপলিটন পুলিশের কমিশনার তিনি থাকেন ঢাকায়, প্রোটেকশন নিয়ে, গাড়ির প্রোটেকশন নিয়ে যান গাজীপুরে। আমার সাথে রয়েছেন সেই আলোচিত পুলিশ অফিসার, সিনিয়র পুলিশ অফিসার জনাব ডক্টর নাজমুল করিম খান। তিনি বর্তমানে রয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ। আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে খুব শর্ট নোটিসে পেয়েছি, সো নাইস অফ ইউ। এই কারণেই আপনাকে খুঁজছিলাম আমরা আমাদের এই ফেস দ্য পিপল। আপনি আন্দোলনের পর, পরিবর্তনের পর খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনি পেয়েছেন, এবং ভালো আমরা জানি যে গাজীপুরে অনেক বড় আন্দোলন হয়েছে এবং সেখানে অনেক দুর্বৃত্তের চাষাবাদ হয়েছে, সেখানে অনেক হত্যা রাহাজানি হয়েছে বিগত আমলে। সেখানকার আওয়ামী লীগের যারা নেতানেত্রী ছিল তারা বেশ শক্ত ভূমিকা রেখেছিল। আপনি ভালো করে জানেন যে আমাদের সাবেক প্রধানমন্ত্রীর খুব কাছের লোকজন হিসেবে পরিচিত যারা এর আগের মেয়র ছিল, তারা দেখা যাচ্ছে 28 অক্টোবরের যে বিএনপির ছিল, আপনার বিশাল একটি আন্দোলন হয়েছিল, সম্মেলন হয়েছে, সেটিকে ভঙ্গুর করবার জন্য কিন্তু সেই আপনার গাজীপুরের সাবেক মেয়র সরাসরি ভূমিকা রেখেছিল। এরকম একটি জায়গায় আপনি দায়িত্ব নিয়েছেন, পুলিশের দায়িত্ব, শীর্ষ দায়িত্ব। এই অবস্থাতে আপনাকে নিয়ে কোনো আলোচনা বা সমালোচনা যদি ওরকমভাবে আসে নেগেটিভলি, আমরা আসলে খুব সিরিয়াসভাবে দেখার চেষ্টা করি জনাব ডক্টর নাজমুল করিম খান। আপনার কাছে প্রথম প্রশ্ন হলো যে আপনি থাকেন ঢাকায়, এত বড় একজন অফিসার হয়ে আপনি অফিস করছেন গাজীপুরে, কেন আপনি গাজীপুরে থাকছেন না? ধন্যবাদ সাগর ভাই, আপনাকে, আপনার মাধ্যমে দর্শক শ্রোতাকে ধন্যবাদ জানাচ্ছি। তো আসলে গাজীপুর মেট্রোটি শুরু হয়েছে 2018 সালে। 18 সালে গাজীপুর মেট্রোটি শুরু হলো। এখন পর্যন্ত গাজীপুর মেট্রোর যে অফিস ভবন এখনও তৈরি হয়নি, এবং অফিস ভবনটি আমরা ভাড়া বাড়িতে অফিস করছি। এখন নিজস্ব ভবন তৈরি হয়নি। আর কমিশনারের কোনো বাসা বা ফ্ল্যাট বা বাংলো কিছুই নাই ওখানে আমরা অফিস করি। এখন গাজীপুরে যে মেট্রো কমিশনার এই পর্যন্ত 18 সাল থেকে আজ পর্যন্ত, আমি পর্যন্ত, তারা প্রত্যেকেই ঢাকায় সরকারি বাসা থেকে যাওয়া আসা করত, সবাই এই পর্যন্ত। আপনি যদি জেনে যাবেন, এটি আমার মুখের কথাটা, আপনি এটি তদন্ত করলে জানবেন, সবাই শুরু থেকে এখন পর্যন্ত কোনো অ্যাকোমোডেশন ওখানে নেই। সবাই ঢাকা থেকে যাওয়া আসা করেই এখানে। আপনি প্রথম নন? আমি প্রথম নই। আর আপনি এটি জানবেন যে পুলিশের রেঞ্জ ডিআইজি এবং পুলিশ কমিশনার যেখানে চাকরি করে, তার অ্যাওয়ারের মধ্যে সাধারণত প্রোটেকশন নিয়ে সে
বিভিন্ন জায়গায় মুভ করে। আমি 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 আচ্ছা প্রোটেকশনের বিষয়টাতে আসছি। এটা কি শুধুমাত্র আপনার জন্যই নাই নাকি কারোর জন্যই রাখা হয়নি পুলিশের ওখানে থাকার ব্যবস্থা? বিশেষ করে এখানে পুলিশ সুপারের কথা বলি, গাজীপুর জেলা পুলিশ সুপারে আপনার যারা নিচের র্যাঙ্কে রয়েছে, যেহেতু 18 সালে তৈরি হয়েছে, এখন পর্যন্ত আমরা যে মেট্রোপলিটন তৈরি হয়েছে, সেই জন্য মেট্রোপলিটনের জন্য যে বাসস্থান, অফিস, মানে জেলা পুলিশের সাথে আপনাদের সম্পর্ক না, আমাদের সম্পর্ক না। আচ্ছা আচ্ছা। যে মেট্রোপলিটন পুরোপুরি আলাদা, এটা আমাদের মেট্রোপলিটন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ একটি আলাদা করে করা হয়েছে, আমাদের অধিক্ষেত্র আলাদা করা হয়েছে। সেই জন্য ওখানে এখন পর্যন্ত ফ্যাসিলিটিসগুলো তাহলে কেন আসলাম জানি না যে আপনি ঢাকায় থাকেন, মানে ব্যাপারটা কি এরকম? দেখেন আরেকটা দুঃখজনক বিষয়, বিলাসিতার কারণে থাকেন, আপনার বড় বাড়ি আছে, এটি এরকম কিছু জায়গা ছেড়ে আপনি সেখানে যেতে চান না? না, এরকম কিছু না। আমি যে বাসায় থাকি সেটি আসলে ডিআইজি কোয়ার্টার বলে, এটি গুলশান। ঢাকায় কোথায় থাকেন? ঢাকায় গুলশানে একটি কোয়ার্টার হয়েছে ডিআইজিদের জন্য, একটি ভবন হয়েছে, সরকারি ভবন হয়েছে। সেখানে আমরা নিজস্ব বাড়ি না, সেখানে ফ্ল্যাটে আমি বরাদ্দ পেয়েছি পুলিশ হেডকোয়ার্টারের মাধ্যমে। সেই ফ্ল্যাটে আমার ফ্যামিলি থাকে। আমি সেখানে যেহেতু ফ্যামিলি থাকে, যেহেতু সবসময় গাজীপুরের মেট্রোপলিটন পুলিশের কমিশনার, ব্যাপারটি এমন ভাবে আসছে যে আপনি মনে হচ্ছে যে ঢাকাতে হয়তো আপনার বিলাস। এটি কোনো বিলাসের বিষয় না, এটি বিলাসের জন্য না, এটি আমার বাড়িও না, এটি আমি পাবলিক প্লেসও না। এটি পত্রিকাটাতে এমন আসছে মনে হচ্ছে যে আপনি এখানে বিলাসী একটা জীবন করছেন, যেটা ছেড়ে হয়তো ওখানে এটি এমন বিষয়টি এরকম না। বিষয়টি হচ্ছে যে এটি পুলিশ হেডকোয়ার্টারের বরাদ্দকৃত বাসা, যে বাসায় আমার ফ্যামিলি থাকে, আমি থাকি। এটি সরকারের এই জন্য আমার ভাড়াতে, আমার বেতন থেকে কর্তন করা হয়। সেটি সরকারি বাসা, সেটি কোনো প্রাইভেট বাসা নয়। আচ্ছা, এটি নিয়ে কেন প্রশ্ন এসছে সেটা নিয়ে সবগুলো কেন পরে যাচ্ছি আপনার কাছে আমি। এরপরে আরেকটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনি ঢাকা থেকে যখনই যান আপনি পুরো রাস্তা বন্ধ করে দিয়ে আপনার জন্য একদম মানে মনে হচ্ছে যে আপনি প্রধানমন্ত্রী বা মন্ত্রী যাচ্ছেন, সব রাস্তা বন্ধ করে দিয়ে আপনার জন্য রাস্তা। এটি আসলে আমি একটাকে বলবো যে সিনিয়র অফিসাররা যদি রাস্তায় থাকে, রাস্তায় যারা কাজ করে তারা একটু ঢিলেঢালা থাকে না, তারা আরো সচেষ্ট হয়, আরো তীক্ষ্ণভাবে কাজ করে। এটি স্বাভাবিক, যার জন্য আমরা সাধারণত রাস্তায় মুভমেন্ট করলে দেখা যায় যে আমাদের ডিউটিগুলো তদারকি করা হয় এবং ডিউটিগুলো দেখা হয়। এবং আমি যে প্রোটেকশনের কথা বলছেন, আসলে প্রোটেকশনটা তো আমি টঙ্গী থেকে আমার অ্যাওয়ারের মধ্যেই আমি সেই প্রোটেকশনটি ব্যবহার করে থাকি। আর রাস্তা বন্ধ করার তো প্রয়োজন পড়বে না, কারণ আমার তো প্রোটেকশন তো আছে সামনে, আমি রাস্তা বন্ধ করতে যাব কোনো। বরঞ্চ আমি যখন যাই সব গাড়ি বন্ধ আপনি যাবেন না, কোনো সুযোগই নাই। এটি আমার এখানে আপনাকে বলবো, যদি আপনি 10 মিনিটের জন্য রাস্তা যদি বন্ধ করেন, রাস্তা ট্রেল হয়ে যাবে ঢাকা, একেবারেই অনেক ব্যস্ত রাস্তা, একেবারেই উত্তরা পর্যন্ত টেল হয়ে যাবে। প্রোটেকশন বলতে কি বুঝিয়েছে ওখানে, মানে আপনি কোন প্রোটেকশনটা ব্যবহার করেন? আমি তো এটি মেট্রোপলিটন পুলিশ কমিশনার যে প্রোটেকশন ব্যবহার করে সকল না কোনো ট্রাফিক বন্ধ করে, বরং ট্রাফিকটা আমি রাস্তায় চললে আরো সতেজ থাকে, যাতে গাড়িগুলো দ্রুত পাস করে, মানে সব পুলিশরা সবকিছু সতেজ। এবং আমি লক্ষ্য করি আপনার জন্য স্পেশালি কোনো কোনো অ্যারেঞ্জমেন্ট থাকার কোনো সুযোগই নাই। রাস্তা বন্ধ করার কথা বললো এটি আমার মনে হয় সরজনে যদি দেখেন তাহলে এটি সত্য কি মিথ্যা আপনি তখন প্রমাণ পেয়ে যাবেন। মানে আপনি একদম অন রেকর্ড বলছেন? আমি রেকর্ড বলছি, কালকে থেকে ডেফিনেটলি আপনার বিষয়গুলো মানুষ দেখবে, অবশ্যই দেখবে। এটা তো কোনো সুযোগ নাই। আমি তো মানুষের চলার পথকে সহজ করার জন্য আমি কাজ করব, আমি মানুষকে সুবিধা দেওয়ার জন্য কাজ করব, মানুষের নিরাপত্তার জন্য কাজ করব, মানুষকে বিঘ্ন করার জন্য, মানুষকে অবস্ট্রাক্ট করার জন্য তো আমি কাজ করব না। এটি যখন আমার জন্য যদি কেউ অবস্ট্রাক্ট হয়, তাহলে তা আমার সরকার আমাকে কেন পুষবে, কেন আমাকে বেতন দিবে, কেন আমাকে গাজীপুরের কমিশনার হিসাবে আমাকে বদলি করবে? অবশ্যই মানুষকে সুবিধা দেওয়ার জন্য, মানুষকে রাস্তা তার গমনাগমন সহজ করার জন্য, তার নিরাপত্তাকে নিশ্চিত করার জন্যই তো আমি কাজ করব। এটি তো আমার কাজ। তাহলে আমি রাস্তা বন্ধ করে মানুষকে বিঘ্ন করব, এটি তো কখনোই সম্ভব না। এটি কখনো আমার দ্বারা সম্ভব হবে, আমি করেছি। এটি যদি কেউ বলে থাকে, আমি জানি বলেছে একটি উদ্দেশ্যমূলকভাবে। আপনারা জানেন তারা কেমন উদ্দেশ্যমূলকভাবে প্রথম সারির পত্রিকা প্রথম আলো কেন আপনি একজন আমি জানি না। আমি আমার কাছে মনে হচ্ছে যে আমি সেখানে যাওয়ার আগে আপনাকে আরেকটি প্রশ্ন করছি উদ্দেশ্যটা নিয়ে, এবং কয়েকটি কেন তো আছে সেগুলোর উত্তর দিবেন। আমি এর আগে আরেকটি জিনিস, যে আপনি একটা সাক্ষাৎকারে বলেছেন যে গাজীপুরে সাংবাদিকের প্রশ্ন উত্তর, গাজীপুরে
গেলেই ডিস্টার্ব হয়, মানে আপনি প্রোটেকশন নিলেই ডিস্টার্ব হয়, কিন্তু ঢাকাতে অনেক সচিবরা এবং মন্ত্রীরা যে একই রকম প্রোটেকশন নিচ্ছে, সেখানে কি প্রবলেম হয় না? তার মানে কি আপনি নিজেকে আপনি মন্ত্রী বা সচিবদের সমমান হিসেবে ভেবেই কি? না না না, আমি এইভাবে না। আমি যেটি বোধ করছিলাম সেটি হলো যে প্রোটেকশন নেওয়ার জন্য আরও রাস্তাটাকে সহজ হয়, রাস্তা গতিশীল হয়। আমি এইটিকে বুঝি, ডিস্টার্ব তো হয় না, বরং এটি আরও গতিশীল হয়। আপনি যেই রাস্তাতে মানে যদি কেউ রাস্তা বন্ধ করা হয়, আপনাকে যখন প্রায়োরিটি দেয়, তার মানে কেউ না কেউ কাউকে না কাউকে তো বঞ্চিত না না, কাউকে বঞ্চিত করা, আপনাকে লাইন ক্লিয়ার করা, রাস্তা ক্লিয়ার করার জন্য কিন্তু অন্য শাখা রাস্তাগুলিকে বন্ধ না না, কোনো রাস্তা, যেটা আমরা দেখেছি যে আমাদের মন্ত্রী এমপিরা এটা করে, যেটি আমার জন্য আমি যখন প্রোটেকশন যায়, সেটি যখন ইয়ে হয়, তখন ট্রাফিক পুলিশ একটু সচেষ্ট থাকে, যে গাড়িগুলো যেন সঠিকভাবে পাস হতে পারে, রাস্তায় যেন থ্রি হুইলার না উঠতে পারে, রাস্তায় যেন কোনো ভ্যান না উঠতে পারে, রাস্তা অযথা যেন ক্রসিং না করতে পারে, সেই ব্যবস্থাগুলো সবসময় হওয়া দরকার, সবসময় হওয়া দরকার। আগে কি এরকম ছিল? আগে তো এরকমই ছিল, এইটাই তো কাজ। মানে এমন কিছু আপনি ডক্টর নাজমুল করিম খান করছেন কিনা যেটা আগে কখনো ছিল না, এখন আপনি নতুন করে তৈরি করছেন আপনার নিজের আরামের জন্য বা নিজের একটা? আমি তো জনগণের আরামের জন্য কাজ করব, আমি নিজের জন্য তো কাজ করব। আমি নিউজ ঘিরে যে অভিযোগগুলো উঠেছে সেখানে আপনারা এটি সরজমিন কিনা না, এটি নতুন কিছু আমার কাছে আমি কোনোভাবেই বলবো না এটি নতুন কিছু, বরঞ্চ আমি যাওয়ার জন্য রাস্তাটি আরও সচল হয় এবং জনগণের স্বস্তি ফিরে আসে। কারণ আমি এটি মনিটর করতে পারি, আমি দেখতে পারি যে আমার পুলিশ কাজ করছে কি না, সেটি যাওয়ার পথে আমি দেখতে পারি, আমি মুভমেন্টের পরে দেখতে পারি, এবং আমি দেখি আমার পুলিশ রাস্তায় আছে কি না, এটি আমি দেখি। তো তার মানে আপনাকে ঘিরে আমি যদি একদম এখন টু দ্য পয়েন্টে, ওই পত্রিকার শিরোনাম এবং পত্রিকার যে খবর, শুধুমাত্র আপনাকে ঘিরে, এটাকে আপনি টার্গেট বলবেন নাকি? অবশ্যই আমি টার্গেট বলবো, অবশ্যই আমি টার্গেট বলবো। কারণ দেখেন, একটি জিনিস কি, আমার যদি কোনো বিচ্যুতি থেকে থাকে, আমার যদি কোনো লফলস থেকে থাকে, আমার যদি কোনো শিথিলতা থেকে থাকে, বা আমার যদি কোনো ফল্ট থেকে থাকে, আমি যদি কোনো অপকর্ম করে থাকি, সেটি তো একটি মাত্র মিডিয়া দেখবে, আমি এটি বিশ্বাস করব না। এখানে প্রচুর প্রিন্ট মিডিয়া আছে, প্রচুর ইলেকট্রনিক মিডিয়া আছে, সবাই তো এটি লক্ষ্য করা হচ্ছে, সবার নজরদারিতে আমি আছি। আমি কি আপনার নজরদারিতে নাই? আপনি কি আমার যদি ফল করে, এটি কি আপনার দায়িত্ব না জনগণকে জানানো যে আমি ফল করছি, আমাকে সঠিকভাবে চালানো, বা আমি অন্যায় করছি, অন্যায়কে প্রতিবাদ করা আমার যেমন কর্তব্য। প্রত্যেকটি মিডিয়া তো জনগণের চোখ, জনগণের বিবেক, সেই বিবেকবান এতগুলো মিডিয়া আছে, কেউ এই কথাগুলো বলল না। একটি মিডিয়া এই শুধু পরপর 3 দিন সিরিজ করলো, আমি এটির অর্থ তো আপনি বুঝে যাবেন। কারণ দেখেন, আমি ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছি, আমার চাকরি ছিল না। আমি মোজাম্মেলের বাসায় যখন আক্রমণ হয়েছে, আপনি দেখবেন, তখন আমি মুক্তিযোদ্ধা মন্ত্রী মোজাম্মেল সাহেবের যখন বাসায় আক্রমণ হয়েছে, তখন একজন ছেলেকে মেরে ফেলেছে এবং অনেককে উইন্ডেড করেছে। সেখানে আমার পুলিশের তেমন কোনো সেখানে শিথিলতা ছিল। তারপরও আমার ওসি সঠিক সময় যেতে পারে না বলে আমি তাকে সাসপেন্ড করেছি। আমি তাদেরকে সমবেদনা জানিয়েছি, তাদের সাথে আমি ওই জায়গা থেকেই পুলিশ থেকে সচিবালয়ের নির্দেশে, উপদেষ্টা মহোদয়ের নির্দেশে আমি অপারেশন ডেভিল হার্টের ঘোষণা করেছি, এবং সকল ডেভিলদেরকে আমরা গ্রেপ্তারের চেষ্টা করেছি এবং গ্রেপ্তার করেছি। আমার প্রচেষ্টার কোনো শেষ নাই। আপনি দেখবেন, এরপরেও বিভিন্ন সময় ছিনতাইকারীতে 2000 ছিনতাইকারী গত 8 মাসে আমি গ্রেপ্তার করেছি। আমি চাঁদাবাজদের ডিটেনশনে দিয়েছি। আমরা চেষ্টা করছি। আমরা এই যে দেখেন, কিছুদিন আগে আসাদুজ্জামান এই যে মারা গেল, যে আসাদুজ্জামান তুহিন, তো তুহিনকে মেরে ফেলা হলো। সেই মেরে ফেলার
24 ঘন্টার মধ্যে আমি সকল আসামিকে চিহ্নিত করে সকল আসামিকে ধরে ফেলেছি। এবং আমি চার্জশিট দিয়ে দিয়েছি 11 দিনের মাথায়। আমি বলেছি 15 দিনের মাথায় চার্জশিট দেবো। ওই চার্জশিট আমি ফরেন্সিক করিয়েছি, তারা ওই ভিডিওতে যাদেরকে দেখা গিয়েছে তাদের ছবি নিয়ে আমি সিআইডি ফরেন্সিক শাখায় পাঠিয়েছি এবং তাদের এই ছবি এবং ভিডিওতে ছবি আমি মিলিয়ে ফরেন্সিক রিপোর্ট নিয়ে এবং সকল সাক্ষী নিয়ে আমি চার্জশিট দিয়ে দিয়েছি। আমি বিশ্বাস করি তাদের সকলের ক্যাপিটাল পানিশমেন্ট হবে। তা আমি তো চেষ্টা করছি, কাজ করছে। আর সবচেয়ে বড় কথা আপনি দেখেন গাজীপুর মেট্রোপলিটন এরিয়াটি অনেক বড়। এখানে প্রচুর বস্তি রয়েছে, স্লাম রয়েছে, যেখানে নিম্ন আয়ের লোকরা বাস করে। ইতিমধ্যে আপনি দেখবেন 5ই আগস্টের পরে প্রচুর ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। ইন্ডাস্ট্রি বন্ধ হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। এই যে ফ্যাসিস্টরা যারা তখন ওই ইন্ডাস্ট্রির বিভিন্ন অপকর্ম করেছে, তারা সবাই ফ্লি করেছে, তারা নেই। তাদের জন্য কিছু বন্ধ হয়েছে, কিছু ব্যবসা মন্দার জন্য বন্ধ হয়েছে। প্রায় 2 লক্ষ শ্রমিকের মতো বেকার হয়ে গেছে। এই 2 লক্ষ শ্রমিকের যদি 50%ও গাজীপুরে রয়ে যায়, আপনি দেখেন এটি ভয়াবহ কাজ। এই কর্মহীন 2 লক্ষ মানুষ তো নিশ্চয়ই তার পেটের অন্ন বা তার বাসস্থানের ব্যবস্থা করার জন্য সে কোনো না কোনো ক্রাইমে জড়িয়ে যায়। তাদের প্রতি নজর দেওয়া আমাদের জন্য আরেকটা বাড়তি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। মাত্র 1165 জন ফোর্স নিয়ে, যেটি ডিএমপির থেকে এরিয়া 25 বর্গ কিলোমিটার বেশি, এত স্লাম রয়েছে, এত শ্রমিক বেল্ট, এটিকে আসলে মোকাবেলা করা, আপনি যেটি প্রথম বলেছেন, একটি চ্যালেঞ্জিং, আসলে আমি চ্যালেঞ্জের মুখে আছি। প্রতিনিয়তই আমি চ্যালেঞ্জের মুখে, প্রতিনিয়তই আমার কাছে মনে হচ্ছে একটি দুঃসংবাদ শুনতে হবে হয়তো, বা দুঃসংবাদ আমি দোয়া করতে থাকি যে দুঃসংবাদ যেন না শুনতে হয়। আমরা চেষ্টা করে যাচ্ছি গাজীপুরকে একটি নিরাপদ শহর গড়ে তোলার জন্য। কিন্তু এত চেষ্টার পরেও যখন আমার বিরুদ্ধে এরকম নেগেটিভ রিপোর্ট আসে, আমি সত্যি মর্মাহত হই। এবং যদি সত্যিকারই যদি নেগেটিভ কিছু থেকে থাকতো, নিশ্চয়ই অনেক প্রিন্ট মিডিয়া আছে, অনেক ইলেকট্রনিক আছে, তাদের চোখে ধরা পড়তো আমার যদি কোনো শিথিলতা থাকতো। একটি মাত্র প্রিন্ট মিডিয়া ওনার চোখে ধরা পড়লো, উনি 3টি সিরিজ করলেন। আমি এটির জবাব আসলে জানি না। আর কোনো কারণ হতে পারে, মানে প্রথম আলো কেন 3টি সিরিজ পরপর করলো? কারণ প্রথম আলো করলো কেন, আপনারা জানেন, এই প্রথম আলোকে আমি কোনো ইঙ্গিত করতে চাই না। আমি ফ্যাসিস্টের বিরুদ্ধে, ফ্যাসিস্টের সময় আমরা যখন আমি ফ্যাসিস্টের বিরুদ্ধে যখন যুদ্ধ করি, তখন প্রথম আলোর যে ভূমিকা ছিল সেটা তো আপনারা দেখেছেন, আপনারা অন্যান্য মিডিয়ারা দেখেছেন। তো সেই ভূমিকা নিশ্চয়ই আবারও তারা জাগ্রত হচ্ছে, সেই ভূমিকা তারা অবতীর্ণ হতে যাচ্ছে। আমি সেটিই বলবো, এর বাইরে কিছু বলবো না। আপনি তো বিগত সরকার আমলে আপনার পদোন্নতি থেকে শুরু করে সবভাবে আপনি বঞ্চিত ছিলেন। শুধু পদোন্নতি কেন, আমি চাকরিচ্যুত ছিলাম, ফোর্স রিটায়ারমেন্টে ছিলাম। আমি 23-এর 12ই ফেব্রুয়ারি আমাকে ফোর্স রিটায়ারমেন্টে দিয়ে দিয়েছে। আমি তো চাকরিতে শুধু 18 বছর কোনো পদোন্নতি নেই। এসপি থেকে আমার বেজমেটরা, ইভেন আমার পরের বেজের এরা যখন এডিশনাল আইজি, তখন আমি এসপি, এরপর আমার চাকরিটা চলে গেল। তো একটি চাকরিজীবীর চাকরি চলে যাওয়া, তার যার 3টি সন্তান আছে, যে সেটি তার জন্য খুবই ভয়াবহ একটি অবস্থা। সেই অবস্থা তো আমি পার করে এসেছি। হ্যাঁ, খুবই খুবই দুঃখজনক। তবুও এমন পরিস্থিতিতে আপনি পড়বেন আসলে। আর যদি শুধুমাত্র এই কয়েকটি পয়েন্টস থেকে হয়ে থাকে আপনার বিরুদ্ধে, তাহলে এই পয়েন্টসগুলি কতটুকু আসলে একটা প্রধান সারির পত্রিকার খুব গুরুত্বপূর্ণ লিড নিউজ হিসেবে তুলে ধরার মতো, সেটি নিয়ে তো আমারও প্রশ্ন জাগে। আমিও একজন গণমাধ্যম কর্মী এবং আমিও প্রথম আলোকে ফলো করি। প্রথম আলো খুবই ভালো একটি পত্রিকা, বিশ্বাসযোগ্য পত্রিকা, সব দিক দিয়ে ঠিক আছে। কিন্তু এই ধরনের বিষয়কে বারবার তুলে আনার পেছনে অবশ্যই প্রশ্ন তো জাগবেই, কারণ এই বিষয়গুলি এতটা সিরিয়াসভাবে। আমি শুধু ভাই, আমি একটা সাগর ভাই একটা কথা বলবো, যে বারবার যে প্রোটেকশনের কথা বলছে, এই মেট্রোপলিটনের কমিশনার এবং ডিআইজি রেঞ্জ একেবারেই জন্মলগ্ন থেকে তার অ্যাওয়ারের মধ্যে প্রোটেকশন নিয়ে চলছে। তো সেটি তো আমি নাজমুল বা কমিশনার হিসেবে ব্যবহার করছি না। আমি আমার আগের কমিশনার প্রোটেকশন নিয়েছি। আমি যেদিন জয়েন করতে গিয়েছি সেদিন টঙ্গী থেকে আমাকে প্রোটেকশন নিয়ে গেছে। এটি তো আমি তো তাকে উইথড্র করব না, সেটি তো আগে থেকেই আছে।
এখন যদি সরকার বাহাদুর আমাকে বলে যে তুমি প্রোটেকশন নিতে পারবে না, অবশ্যই কাল থেকে আমার প্রোটেকশন থাকবে না। মানে এটা আপনি নিজের তৈরি একটু আমার নিজের তৈরি করা না, এটা আপনি মানে আপনার পজিশন, এটা আমার পজিশন, আমার অ্যাওয়ারের মধ্যে আমি প্রোটেকশন এটি আপনি এমন না যে না চাইলেও এটা হবে না, নাকি আপনি না, এটি তো যেহেতু আমার নিরাপত্তার জন্য এটি করা হয়েছে। এখন যদি আমি আমার পজিশনের নিরাপত্তার জন্য যেহেতু দেওয়া হয়েছে, এখন যদি আমি এটিকে অ্যাসাইড করে দিই, আমি এটি না নিই, তখন আমার প্রশ্ন উঠতে পারে যে আমার কোনো বিপদ হলে তুমি এটি বাদ দিলা কেন? রাইট, সেই প্রশ্নটা তো উঠতে পারে, তুমি ইচ্ছা করে তুমি এটি বাদ দিয়েছো, তোমার এই বিপদ হয়েছে, তুমি তো সঠিক কাজ করো, দায় কিন্তু আপনার, তখন দায় আমার উপরই পড়বে। রাইট। আর গাজীপুর অঞ্চলটা কিন্তু যথেষ্ট মানে ঝুঁকিপূর্ণ, এটাও যেমন আছে। আর শুধু ঝুঁকিপূর্ণ না, আপনাকে ভুলে যাব, এটা কি শুধুমাত্র গাজীপুরের জন্যই পুলিশ কমিশনাররা এমন প্রোটেকশন পায়, নাকি অন্যরাও পায়? সকল কমিশনার, আমি তো বললাম সকল পুলিশ কমিশনাররা এই তার ঢাকা মেট্রোপলিটন, একদম ওই যে খুলনা মেট্রোপলিটন সবাই এটা পাচ্ছে। আমি একটা জিনিস আপনার নজরে আনতে চাই, গাজীপুরটা কিন্তু খুব ক্রিটিক্যাল একটি জায়গা। এটি যেমন নিম্ন আয়ের লোকরা, আপনি যারা উচ্চ আয়ের লোক, তারা কিন্তু সবাই ঢাকায় এসে বসবাস করে। গাজীপুরে তাদের ইন্ডাস্ট্রি থাকলেও তারা ঢাকায় চলে আসে, এবং যারা ইন্ডাস্ট্রির বড় বড় যে পজিশন, তারাও ঢাকায় চলে আসে। তারা সকলেই আবার সকালে গাজীপুরে গিয়ে তাদের কর্মস্থানে যোগ করে। এই সময় কিন্তু একটু রাশ এরিয়া থাকে। আবার ঢাকার বিকেলবেলা যখন ফিরে আসে, তখন একটা রাশ সময় থাকে, তখন আমাদেরকে রেশনিং করতে হয় ট্রাফিকগুলোকে। তখন এই যে বিআরটি এর লাইনটা আমরা সকালবেলা ঢাকার দিকে, গাজীপুরের দিকে 2 লাইন করে দিই, আবার বিকেলবেলা গাজীপুরের দিকে, ঢাকার দিকে, গাজীপুর থেকে গাজীপুর দিকে 2 লাইন করি, যাতে কর্মমুখী মানুষগুলো আবার ঢাকায় তার বাড়িতে ফিরতে পারে। এটি আমরা করে থাকি। এছাড়া গাজীপুর যেহেতু ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, পাশাপাশি আপনি দেখবেন এটি কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগের একটি বিরাট সমর্থনের জায়গা। আপনি যেটি বলেছিলেন যে 28শে আগস্ট ওখান থেকেই আসছে, এটির 28শে অক্টোবর যে ওখান থেকেই সমস্ত জনগণ নিয়ে ঢাকা আক্রমণ করা হয়েছে। এটি তো বাস্তবতা, এটি বাংলাদেশের সবাই জেনেছে। ওখানে জাহাঙ্গীর নামে যে মেয়র ছিলেন, তাকে তো বাংলাদেশের এমন কোনো মানুষ চেনে না, একটা ছোট্ট বাচ্চা সহ চেনে তার কার্যকলাপ। আপনি দেখেন 2001 সালে যখন আওয়ামী লীগ সারা বাংলাদেশে 54টি সিট পেল, 54টি সংসদ সদস্য পেল, গাজীপুরের 5টি আসনে তারা পেয়েছে। তারা এটির মাধ্যমে আপনার বুঝতে হবে গাজীপুর আওয়ামী লীগের একটি ঘাঁটি, গোপালগঞ্জের পরেই গাজীপুর একটি ঘাঁটি। সেই ঘাঁটি অঞ্চলে যখন, ঘাঁটির জায়গায় যখন আমি চ্যালেঞ্জের সাথে কাজ করি, যখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট পালিয়ে যায়, তারা নিশ্চয়ই বসে নাই, এখান থেকে নিশ্চয়ই আবারও বিস্ফোরণ করতে পারে। তাই আমাকে প্রতিনিয়তই একটি বাড়তি নজরদারি এখানে করতে হয়। আমাকে ঝুঁকির মধ্যে থাকতে হয়। সেই ঝুঁকির মধ্যে থেকে যদি আমাকে বলা হয় যে আমার প্রোটেকশন দরকার নাই, আর সেই ঝুঁকির শিকার হই আমি, তাহলে তো সেটির জবাব কে দিবে? একদম লজিক্যাল প্রশ্ন। এরপরেও যদি আপনাকে বলা হয় আপনি প্রোটেকশন, অবশ্যই আমি প্রস্তুত। আমি আমার নিজের প্রোটেকশনের জন্য যা করার আমি নিজেই বাতিল করতে রাজি আছি। আমি বাতিল করতে রাজি আছি, অবশ্যই। কারণ আমি আজকে জাহাঙ্গীর আলম বাতিল করলে আমি আপনাকে শোকজ করেছে বা এমন কিছু একটা, অবশ্যই করতে পারেন উনি। শোকজ তো আমার সিনিয়ররা করতেই পারেন, মানে তিনি শোকজ করবেন বলেছেন। একটু আমি জানি না, এখনো আমার আমিও দেখেছি। ব্যাখ্যা চাইবেন হয়তো বা। ব্যাখ্যা চাইলে তো অবশ্যই আমি ব্যাখ্যা দেব। আর ব্যাখ্যা তো আপনার মাধ্যমে তো মোটামুটি আমি বলেছি, সবকিছু আমি বলেছি। ব্যাখ্যা তো নিশ্চয়ই অন এয়ারে অলরেডি চলে গেছে, তো এই ব্যাখ্যাগুলোই আমি দিব হয়তো বা, এই ব্যাখ্যাগুলো দিব, কারণ এটি তো আমার নিজের কোনো কিছু না, এটি হয়ে আসছে। বাকি হলো আপনার এখন যে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে আমরা প্রথম থেকে বলে আসছিলাম, সেখানে অভিযোগও রয়েছে এখনো পর্যন্ত ফ্যাসিস্টদের তৎপরতা রয়েছে। সেটি কতটুকু নিয়ন্ত্রণ করতে পারছেন, বা সামনে কতটা ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন এখন? না, ইনশাল্লাহ এখন পর্যন্ত যে ফ্যাসিস্টের যে রাঙা চোখ আমাকে দেখতে হয় নাই। আমরা তাদের ব্যবস্থা নিচ্ছি,
এবং ওখানে গাজীপুরে প্রচুর অত্যাচার হয়েছে এই ফ্যাসিস্টের আমলে। নিশ্চয়ই এখনও সবাই তো আর পালিয়ে যায় নাই, ম্যাক্সিমাম 2% পালিয়ে গেছে, সবার তো পালিয়ে দেওয়ার সামর্থ্য নেই, তারা এখনও আছে এবং অনেককে আমরা গ্রেপ্তার করেছি। আমরা কেউ যদি সঠিকভাবে রাজনীতি করে কোনো রাজনীতিবিদকে আমরা গ্রেপ্তার করতে, রাজনীতি করার অধিকার সবারই আছে, আওয়ামী লীগেরও আছে আমি মনে করি। যদি রাজনীতি করতে গিয়ে আওয়ামী লীগের কেউ যদি রাজনীতি করতে গিয়ে সেখন কাউকে অত্যাচার করে থাকে, কাউকে যদি জুলুম করে থাকে, সেটি যদি আমাদের নজরে আসে এবং সেটি যদি প্রমাণ পাওয়া যায়, তখন সেই ক্ষেত্রেই আমরা শুধু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, অন্য কোনো ক্ষেত্রে না। জুলাই আগস্টের আন্দোলনে আপনি জানেন ওখানে তাদেরকে প্রতিরোধ করা হয়েছিল, তাদেরকে পিটানো হয়েছিল, তাদেরকে অত্যাচার করা হয়েছিল। যারা জুলাই আগস্টের আন্দোলনে এই ফ্যাসিস্টের লোক যারা অত্যাচার করেছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে, এটি আপনি চান নিশ্চয়ই, সবাই এটি জনগণ, বাংলাদেশের জনগণ চায়। পুলিশ অতটা তৎপর না, অভিযোগ রয়েছে। আমার কাছে তো মনে হচ্ছে আমি গাজীপুরে এখনো ফ্যাসিস্টের কেউ কোনো করেছে না। এই যে পুলিশ একদিক দিয়ে আপনারা ধরছেন, আপনাদের আবার ওদিক দিয়ে টাকাকে ছেড়ে দেওয়া হচ্ছে, পুলিশরা এই ধরনের অভিযোগ না, পুলিশ এখন পর্যন্ত ছাড়েনি। আমি পর্যন্ত ছিনতাইকারী প্রায় 2000 আছে যে পুলিশ ধরছে একটা খুব গুরুতর অপরাধের অভিযোগে, কিন্তু এমন ধারা দিয়ে দিচ্ছে যে ধারার আলোকে আদালত আর কিছু করার থাকে না, খুব স্বাভাবিক উপায়ে। দেখেন, আমরা যাদেরকে ধরছি ধারা নতুন করে দেওয়ার কিছু নাই। আমরা আপনার কাছে এই জুলাইয়ের অভ্যুত্থান এই বাংলাদেশকে অনেক কিছু উপহার দিয়েছে। একটি হলো উপহার দিয়েছে এই জুলাইয়ের অভ্যুত্থানের পরে এই বাংলাদেশের একটি লোক গুম হয়নি। 2 নম্বর উপহার দিয়েছে জুলাইয়ের অভ্যুত্থানের পরে একটি মানুষ ক্রস ফায়ারের আওতায় পড়েনি, ক্রস ফায়ারে যেতে মৃত্যুবরণ করতে হয়নি। জুলাই অভ্যুত্থানের আরও অনেক অর্জন রয়েছে। জুলাইয়ের অভ্যুত্থানের পরে একটি গায়েবী মামলা হয়নি। আমরা গাজীপুরে পুলিশ বাদী হয়ে একটি মামলা করিনি। তাহলে এই যে অ্যাচিভমেন্টগুলো, এই অ্যাচিভমেন্টগুলো কখনো ছোটো করে দেখার কোনো সুযোগ নাই। পুলিশ গায়েবী মামলা থেকে সরে আসছে, পুলিশ গুম থেকে সরে আসছে, পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী ক্রস ফায়ার থেকে সরে আসছে। তাহলে এই জায়গাগুলোকে আপনি যে বললেন ছোট মামলা বড় মামলা, এটি এখন জুলাইয়ের অভ্যুত্থানের পরে পুলিশের মধ্যে যে চেঞ্জ আসছে, পুলিশ আর এইভাবে চিন্তা করে না। যার যতটুকু অন্যায় তাকে সেইভাবেই সেই অন্যায়ের জন্য প্রসিড করা হয়। যিনি চাঁদাবাজি করেছে তাকে চাঁদাবাজি, যিনি ছিনতাই করেছে তাকে ছিনতাইয়ের জন্য, যিনি চুরি করেছে তার চুরির জন্য, যিনি ডাকাতি করেছে তাকে ডাকার জন্য, যিনি মার্ডার করেছে তুহিন হত্যা মার্ডারের যারা মার্ডার করেছে তাদের মার্ডারের জন্য আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসছি। এটি এখানে ছোট বড় করার কোনো সুযোগ আমি দেখি না, আমার নজরে আসেনি অন্ততপক্ষে। আপনার নজরে যদি একটি থাকে আমাকে জানাবেন, আমি আমাদের কাছে আপনার হয়তো আপনার গাজীপুর ভালো আছে, আমি জানি না গাজীপুর সম্পর্কে। না, আমার কাছে আপনার কাছে থাকলে গাজীপুর আমি ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। অনেক ঘটছে, এরকম অনেক ঘটছে, যে কারণে আপনি জানেন গতকালকে একটা মিছিল হয়েছে। হ্যাঁ, এটা কাদের কারণে হয়েছে? যে মিছিলটি ডেফিনেটলি আপনি জানেন যে একদম রাজধানীতে তারা এই মিছিলের মানুষের পরিমাণ আগের তুলনায় অনেক বেড়েছে। তা তো অবশ্যই। এই যে ধরেন আমরা যারা জুলাইয়ের অভ্যুত্থানের পক্ষে ছিলাম, আমরা যারা মাঠে ছিলাম, আমরা যারা নিষ্পৃহ ছিলাম, আমরা যারা চাকরিচ্যুত ছিলাম, আমরা যখন সুন্দরভাবে কাজ করতে যাই, কোনো গণমাধ্যম যদি আমাদেরকে টার্গেট করে সিরিজ লেখে তখন তো জুলাইয়ের অভ্যুত্থান যাদের বিরুদ্ধে করেছে তারা সাহসী ভূমিকা রাখবে এবং তারা আবারও মাঠে নামবে, তারা আবারও তাদের পায়ের নিচে মাটি খুঁজে পাবে এবং তারা আবারও আমাদের বিরুদ্ধে নামার সাহস পাবে। আপনারা যদি এখনও আমাদেরকে সহযোগিতা না করেন, আমাদের পাশে না থাকেন, মিডিয়ারা যদি এখনও আমাদেরকে সহযোগিতা না করেন, তাহলে তো আমরা যা জুলাইয়ের যে অভ্যুত্থান যে অর্জন, সেই অর্জন থেকে আমরা বিচ্যুত হয়ে যাব, আমরা পারবো না। আমরা শুধু একার পক্ষে আমাদের পক্ষে সম্ভব না জুলাইয়ের অর্জনকে ধরে রাখা। জুলাইয়ের অর্জন ধরে রাখতে হলে অবশ্যই মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়াকে আমাদের সাথে কাজ করতে হবে, আমাদের সাথে থাকতে হবে। এভাবে বিচ্ছিন্নভাবে উদ্দেশ্যমূলকভাবে কোনো সংবাদ প্রকাশের মাধ্যমে কাউকে প্রতিপন্ন করা যাবে না। আমি এই আবদারটি আপনার কাছে রাখতে চাই। জি, চমৎকার আবদার। আমার যে কথাটি আপনাদেরকে মানে আহ্বান করার কথা ছিল সাংবাদিকদের পক্ষ থেকে, সেটি আপনি বলে দিয়েছেন। প্রিয় দর্শক, আমার কাছে মনে আর কোনো প্রশ্ন বাকি নেই।
ডক্টর নাজমুল করিম খান তিনি সব কিছুই আমাদের কাছে স্পষ্ট করেছেন। তার প্রতি মিডিয়ার পক্ষ থেকে কেন এই ধরনের চাপ প্রদানমূলক নিউজ করা হচ্ছে সেই নিয়ে প্রশ্ন তো এখনও রয়ে গেল। আরও হয়তো কিছু থাকতে পারে। আমরা এখনও জনাব নাজমুল করিম খানকে প্রশ্নের জায়গা থেকে সরাইনি। সামনে প্রশ্ন করার প্রয়োজন হয় তাকে আবারও আপনাদের সামনে আনবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। কোনো ধরনের মন্তব্য থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে।